নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের একদম প্রথম অধ্যায়টি হলো বাস্তব সংখ্যা। কিন্তু এই বাস্তব সংখ্যা সম্পর্কে বিস্তারিত ধারণা না থাকার কারণে বাস্তব সংখ্যা সম্পর্কে একটা ভাষা আইডিয়া নিয়ে আমরা এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করি। তো আজকে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে একদম সম্পূর্ণ সলিড ধারণা আমরা এই ভিডিওতে পাবো। তো মোমেন্টাম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা শিখব বাস্তব সংখ্যা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি কিছু উদাহরণ দিয়েছি বাস্তব সংখ্যার, আর এখানে আমি বাস্তব সংখ্যার একটা ভ্যারিয়েশন ট্রি তুলে ধরার চেষ্টা করেছি। তো এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব আসলে যে বাস্তব সংখ্যা কি এবং বাস্তব সংখ্যা কিভাবে এতগুলো ভাগে বিভক্ত হয়। তো প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করব বাস্তব সংখ্যা আসলে কি। তো আমরা আসলে যত ধরনের সংখ্যা কল্পনা করতে পারি সবই আসলে বাস্তব সংখ্যা, বা আপাতত আমরা মনে করব এটাই বাস্তব সংখ্যার একটা সাধারণ আন্ডারস্ট্যান্ডিং। এখান থেকে আস্তে আস্তে আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিংকে আর একটু ডিপ লেভেলে নিয়ে যাব। তো প্রথমত এখানে আমি কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। এখানে যতগুলো উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করেছি, এখানে প্রত্যেকটা উদাহরণ বা প্রত্যেকটা সংখ্যা আসলে বাস্তব জীবনে কোনো না কোনো ঘটনার সাথে মিল করা যায়। তাহলে আমরা আমাদের সংজ্ঞাটাকে আরেকটু রিফাইন করে বলতে পারি, বাস্তব সংখ্যা হলো সেই সকল সংখ্যা যে সংখ্যাগুলোকে বাস্তব জীবনের কোনো না কোনো ঘটনার সাথে বা কোনো না কোনো অবজেক্টের সাথে রিলেট করা যায় বা মিল করা যায়। যেমন প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি 0। তো আমাদের কাছে একটা গ্লাস ভরা পানি আছে। আমি যদি গ্লাসটি সম্পূর্ণ পানি শূন্য করি তাহলে আমরা বলবো গ্লাসে কোনো পানি নেই বা গ্লাসে পানির পরিমাণ 0। তো 0 আমাদের কিন্তু বাস্তব সংখ্যার সাথে রিলেট করা যায় বা বাস্তব জগতের সাথে রিলেট করা যায়। তো আমরা বলতে পারি 0 একটা বাস্তব সংখ্যা। এরপরে 1, 2, 3, 4 টাইপের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোও কিন্তু বাস্তব জীবনের সাথে খুব সহজে রিলেট করা যায়। যেমন আমার কাছে একটা মার্কার আছে বা আমাদের সামনে একটা বোর্ড আছে। তাহলে 1, 2, 3 টাইপের যে সংখ্যাগুলো এরাও কিন্তু বাস্তব সংখ্যা। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা ভগ্নাংশ, যেখানে লব বাই হর আকারে ভগ্নাংশটাকে লেখা আছে। তো এই ভগ্নাংশ টাইপের যে সংখ্যাগুলো এগুলোও কিন্তু বাস্তবতার সাথে রিলেট করা যায়। ফর এক্সাম্পল, আমরা যদি আমার হাতের এই মার্কারটাকে, এখানে একটা মার্কার, আমি যদি এটাকে 2 ভাগে ভাগ করি তাহলে একটা ভাগকে আমরা বলতে পারি 2 ভাগের 1 ভাগ। তো এটাকেও বাস্তবতার সঙ্গে রিলেট করা যায় বলে এটাকেও আমরা বলতে পারি বাস্তব সংখ্যা। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দশমিক সংখ্যা আছে। তো এই সংখ্যাটা কিন্তু এই পর্যন্তই। এই যে দশমিক সংখ্যাটাকে আমরা কিন্তু চাইলে একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। আমরা চাইলে এই সংখ্যাটাকে কিন্তু লিখতে পারি এমন যে, যেহেতু দশমিকের পরে এখানে 2টা ঘর আছে, তো আমরা কিন্তু এটাকে চাইলে এভাবে লিখতে পারি যে 56/100। তো এই ধরনের দশমিক সংখ্যাকে আমরা কিন্তু বাস্তবতার সাথে রিলেট করতে পারি। আমরা বলতে পারি কোনো একটা জিনিসের 100 ভাগের 56 ভাগ হলো এই সংখ্যাটা। তো এই ধরনের দশমিক সংখ্যাকেও কিন্তু বাস্তবতার সাথে রিলেট করা যায়। তো এইগুলো অবশ্যই আমরা বলতে পারি হ্যাঁ, এগুলো বাস্তব সংখ্যা। আচ্ছা, এবার আমরা যদি একটু বামের দিকে আসি, নেগেটিভ টাইপের সংখ্যাগুলোর দিকে তাকাই। তো যেমন এখানে আছে -2। তো এগুলোকে কেমনে বাস্তবতার সাথে রিলেট করা যায়? তো আমরা ধরি যে আমি কোনো একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি ডান দিকে 2 মিটার গেলাম, আবার এখান থেকে আমি বাম দিকেও 2 মিটার যেতে পারি। এখন আমি আসলে কোন দিকে বেশি দূরত্ব গেলাম? তো এর উত্তর আসলে 2 দিকে আমি সমান দূরত্বই গেলাম, কিন্তু যেহেতু আমার ডিরেকশনটা 2 রকম সেহেতু আমরা এখানে বলতে পারি এটা +2 আর এটা হলো -2। তো প্লাস এবং মাইনাস এই চিহ্ন দ্বারা কিন্তু আসলে দুটো ডিরেকশনকে বোঝানো হয় সব ক্ষেত্রে, কখনোই প্লাস এবং মাইনাস দিয়ে মান বোঝানো হয় না। তো এটা সবার একটা কমন মিসকনসেপশন থাকে ছোটবেলা থেকে যে +2 -2, এখানে -2 ছোট +2 বড়, এরকম একটা মিসকনসেপশন থেকে। কিন্তু আসলে এরা জাস্ট 2টা চিহ্ন, এদের পরম মান কিন্তু আসলে 2। তো এইভাবে আমরা -2কেও কিন্তু বাস্তবতার সাথে রিলেট করতে পারি। যেমন আমরা যদি উপরে গেলে আমরা যদি ধরি যে পজিটিভ, নিচে গেলে আমরা ধরি নেগেটিভ, ডানে গেলে যদি আমরা ধরি পজিটিভ, বামে গেলে আমরা ধরতে পারি নেগেটিভ। সেরকমভাবে -2কে কিন্তু আসলে বাস্তবতার সঙ্গে রিলেট করা যায়। একইভাবে এই জাতীয় যে ভগ্নাংশ সংখ্যাগুলো এরাও যদি মাইনাস হয় তাও কিন্তু আমরা রিলেট করতে পারি। আবার এই জাতীয় যে সংখ্যাগুলো
যেগুলো দশমিকের পরে একটার পরে একটা আসতেই থাকে, যেখানে আমি একটু ডট ডট দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে একই সংখ্যা বারবার আসে, এই জাতীয় সংখ্যাও কিন্তু বাস্তবতার সাথে রিলেট করা যায়, কারণ এই সংখ্যাগুলোকেও এরকম লব বাই হর আকারে প্রকাশ করা যায়। এবং যেহেতু ভগ্নাংশদেরকে এরকম বাস্তবতার সাথে রিলেট করা যায় এবং এদেরকে ভগ্নাংশ ফর্মে লেখা যায়, তার মানে এদেরও বাস্তবতার সঙ্গে রিলেট করা যায়। তো আমরা পরবর্তীতে শিখব এরকম সংখ্যা যেগুলো পুনরাবৃত্তি হতে থাকে, এগুলোকে আমরা বলি আবৃত্ত দশমিক সংখ্যা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাস্তব সংখ্যার এই যে আমরা একটা ট্রি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা এই যে আবৃত্ত সংখ্যা, অসীম আবৃত্ত, এই যে দশমিক সংখ্যার মধ্যে আবৃত্ত সংখ্যার কথা আমরা উল্লেখ পাই। তো এই আবৃত্ত সংখ্যা থেকে আমরা কিভাবে আসলে ভগ্নাংশ আকারে প্রকাশ করব, এটা আমরা পরবর্তীতে জানবো অবশ্যই। তো আপাতত আমরা বলতে পারি হ্যাঁ, এটাকেও বাস্তবতার সঙ্গে রিলেট করা যায়, সো এটাও একটা বাস্তব সংখ্যা। এখন যে সংখ্যাটার কথা আমি বলিনি সেটা হচ্ছে √2। এটাকে কেমনে বাস্তবতার সঙ্গে রিলেট করা যায়? কারণ আমরা যদি ক্যালকুলেটারে √2 লিখে আমরা ক্লিক করি, তাহলে সেখানে দশমিকের পর একটার পর একটা সংখ্যা আসতেই থাকে। এবং দশমিকের পরে যে সংখ্যাগুলো আসে সেগুলো আসলে কোনো সংখ্যারই পুনরাবৃত্তি হয় না। এবং তখন এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হয়, যে এরা আসলে একরকম দেখতে হলেও এরা সেম না। কেন? এটা দশমিকের পরে যে সংখ্যাটা আসে সেগুলো বারবার পুনরাবৃত্তি হয়, কিন্তু এর কোনো পুনরাবৃত্তি আসলে হয় না। যে কারণে এই সংখ্যাটাকে লব বাই হর আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলেও এই সংখ্যাগুলোকে কিন্তু আর লব বাই হর আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তো একটু আগে আমরা যে যুক্তিটা দিয়েছিলাম, যেহেতু এটাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায় সেহেতু এটাকে আমরা বাস্তব সংখ্যা বলতে পারি। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটা কেন বাস্তব সংখ্যা? এটা সবার একটা কমন প্রশ্ন থাকে। তো এটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের ডেফিনেশন ছিল যে সংখ্যাকে আমরা বাস্তবতার সঙ্গে রিলেট করতে পারবো, কোনো বাস্তব অবজেক্ট বা বাস্তব জিনিসের সঙ্গে রিলেট করতে পারবো, সেটাই কিন্তু বাস্তব সংখ্যা। তো এটাকে কীভাবে রিলেট করব, এটা একটা বড় প্রশ্ন। তো আমরা একটা এক্সাম্পল হিসেবে আমি একটা সমকোণী ত্রিভুজ এখানে এঁকে দেখাই। ধরি এই সমকোণী ত্রিভুজের নাম এ বি সি। এই ত্রিভুজের এই যে বাহুটা, এটার মান ধরি আমরা 1, এবং এই বাহুটা এটার মানও আমরা ধরে নিই 1। এখন কথা হলো এই এসি বাহুর মান কত হবে? আমরা যদি পিথাগোরাসের সূত্র ব্যবহার করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে এসি বাহুর মান হবে √ab² যোগ বিসি স্কোয়ার। এখন একটু ভালোভাবে চিন্তা করি, ab² মানে 1 এর স্কোয়ার মানে 1, আবার বিসি স্কোয়ার 1 এর স্কোয়ার মানে 1, তাহলে কত হলো? √2। তাহলে এই যে দৈর্ঘ্যটা আমরা দেখতে পাচ্ছি, এই দৈর্ঘ্যটার মান হলো √2। তো যেহেতু এই দৈর্ঘ্যটা একটা বাস্তব দৈর্ঘ্য এবং এটার মান, একটা বাস্তব দৈর্ঘ্যের মান √2 হতে পারে, সেহেতু এখানে আমরা কনফার্ম হয়ে যাই যে হ্যাঁ, √2 একটা বাস্তব সংখ্যা, এটাকেও বাস্তবতার সঙ্গে রিলেট করা যায়। তো মোটামুটি আমরা কিছু এক্সাম্পল দেখলাম এবং আমরা বোঝার চেষ্টা করলাম যে বাস্তব সংখ্যা আসলে কারা, এবং আমরা একটা আইডিয়া তৈরি করলাম, একটা ডেফিনেশন তৈরি করলাম যে যে সকল সংখ্যাকে বাস্তব কোনো ঘটনা বা বাস্তব কোনো বস্তুর সঙ্গে রিলেট করা যায় বা মিল করা যায়, সেগুলো হলো বাস্তব সংখ্যা। তো এখন আমরা দেখি যে বাস্তব সংখ্যা আসলে প্রথমত 2টা ভাগে বিভক্ত হয়। এর মধ্যে কিছু কিছু বাস্তব সংখ্যা আছে যাদেরকে লব বাই হর আকারে প্রকাশ করা যায়। ফর এক্সাম্পল, আমি যদি বলি এই সংখ্যাটাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায়, এই সংখ্যাটা অলরেডি লব বাই হর আকারে আছে, এই সংখ্যাটাকেও লব বাই হর আকারে প্রকাশ করা যায়। কিভাবে? এই সংখ্যাটাকে নিচে একটা 1 দিয়ে দিলে এর মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না, -2/1 দিলে কোনো চেঞ্জ আসে না। তো এটাকে আমরা বলতে পারি হ্যাঁ, এটাকেও লব বাই হর আকারে প্রকাশ করা যায়। 0, হ্যাঁ, একেও লব বাই হর আকারে প্রকাশ করা যায়। আমি লিখতে পারি 0/1, তাতেও মান 0 আসে, 0/2, তাতেও মান 0 আসে, 0/3, আমরা 0-র নিচে যাই দিই না কেন মান 0 আসে। তার মানে 0কে বিভিন্নভাবে আমরা এখানে যে লব বাই হর আকারে প্রকাশ করতে পারি। আবার 1, হ্যাঁ, এটার নিচে 1/1 লেখা যায়, বা আমরা লিখতে পারি 5/5, সেক্ষেত্রেও কিন্তু এটা লব বাই হর আকারে প্রকাশ করা যায়। এটা অলরেডি লব বাই হর আকারেই আছে, হ্যাঁ, এটাকে আমরা লব বাই হর আকারে প্রকাশ করতে সক্ষম হয়েছি। তো এই যে আমরা রাউন্ড করে দিলাম যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলোকে সবাইকে লব বাই হর আকারে প্রকাশ করা যায়।
কিন্তু এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, স্কোয়ার করে দিলাম যে সংখ্যাটাকে, এই সংখ্যাটাকে কিন্তু লব বাই হর আকারে প্রকাশ করা যায় না। যদিও এটা বাস্তব সংখ্যা, কিন্তু এটাকে লব বাই হর আকারে আমরা প্রকাশ করতে পারছি না। তো এই ধরনের সংখ্যাকে আমরা বলি হচ্ছে ইরেশনাল নাম্বার, যেখানে রেশিও থেকে রেশনাল শব্দটা আসে। রেশিও মানেই ভগ্নাংশ। তো এইগুলোকে রেশিও আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এনাকে যায় না। এই জন্য এই যে গোল দেওয়া সংখ্যাগুলোকে আমরা বলতে পারি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, আর এই স্কোয়ার দিয়ে এই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা তৈরি করার খুব সহজ একটা পদ্ধতি হলো যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়। ফর এক্সাম্পল, যেমন 2, তাকে ভালোভাবে রুট করা যায় না। 4কে যায়, 4কে রুট করলে 2 আসে, 9কে রুট করলে 3 আসে, 16কে রুট করলে 4 আসে। কিন্তু 2, 3, 5, 6, 7, 8, 10, 11 এই টাইপের যে সংখ্যাগুলো, এদেরকে ভালোভাবে রুট করা যায় না। রুট করতে গেলে দশমিকে চলে আসে। এই যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়, অর্থাৎ রুট করা যায় না ভালোভাবে, তাদেরকে যদি আমরা রুট করি তাহলে অমূলদ সংখ্যা পাওয়া যায়। তার মানে কিন্তু এই না যে এইভাবেই সকল অমূলদ সংখ্যা তৈরি হয়। এর বাইরে অনেক অমূলদ সংখ্যা আছে যেগুলো আরও বিভিন্নভাবে জ্যামিতিক উপায়ে তৈরি হয়। যেমন আমরা একটা খুব পপুলার অমূলদ সংখ্যার নাম আমরা সবাই জানি, সেটা হলো পাই। পাইয়ের মান কিন্তু 3.1415 পরে এরকম চলতে থাকে। ওটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। এবং অমূলদ সংখ্যার একটা বৈশিষ্ট্য হলো দশমিকের পরে একটার পর একটা সংখ্যা আসতেই থাকবে এবং সেখানে কোনো রিপিটেশন হবে না বা পুনরাবৃত্তি হবে না। তো আমরা মোটামুটি অমূলদ সংখ্যা সম্পর্কে একটা সাধারণ আইডিয়া আমরা পেয়ে গেলাম। তো আমরা বলতে পারি যত বাস্তব সংখ্যা আছে সকল বাস্তব সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো মূলদ আর একটা হলো অমূলদ। তো এখন যেহেতু আমরা মূলদ অমূলদ এই দুইটা জিনিস ভালোভাবে বুঝতে পেরেছি, এখন আমাদের মূলদ সংখ্যার মধ্যে কিন্তু আসলে একটা ভাগ রয়েছে, দুই ভাগে এদের ভাগ করা যায়। মূলদ সংখ্যা পূর্ণ আর একটা হচ্ছে ভগ্নাংশ। তো মূলদ হতে গেলে কিন্তু প্রথমতেই তাদের কেমন হতে হয়, লব বাই হর আকারে প্রকাশ করা যেতে হবে, এমন হতে হয়। তো ভগ্নাংশ সংখ্যাদের তো অলরেডি লব বাই হর আকারে প্রকাশ করা যায়। পূর্ণ সংখ্যাদের ক্ষেত্রে কি, আমি এখানে যে এক্সাম্পল দিয়েছিলাম, যেমন 1, 2, 3, 4 এরা হচ্ছে পূর্ণ সংখ্যা, বা -1, -2, -3, -4 এরাও পূর্ণ সংখ্যা, আবার 0 এটাও কিন্তু পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা আসলে কারা, যে সংখ্যাগুলোকে আমরা বলতে পারি যে খণ্ড করা হয়নি বা ভাগ করা হয়নি, অখণ্ড বলতে যে সংখ্যাগুলো আমরা বুঝি সেগুলো হলো পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা 0 হতে পারে, কারণ 0 একটা অখণ্ড জিনিস। এমন তো না যে শূন্যকে ভাগ করা যায়, যেহেতু ওটাকে ভাগ করা যায় না, ওটাকে পূর্ণর কাতারে আমাদের ধরতে হবে। আবার 1, 2, 3, 4 এগুলো তো অবশ্যই পূর্ণ বোঝায়। -1, -2, -3, -4 এগুলো হলো সব পূর্ণ সংখ্যা। তো আমরা বলতে পারি অখণ্ড যে সংখ্যা তাদেরকে পূর্ণ সংখ্যা বলে, আর যেগুলোকে খণ্ড করা হলো সেগুলোকে ভগ্নাংশ সংখ্যা বলে। তো ভগ্নাংশ সংখ্যাকে অলরেডি লব বাই হর আকারে প্রকাশ করা থাকে। আর পূর্ণ সংখ্যা যেগুলো, সেগুলোর নিচে যদি আমরা একটা 1 লিখে দিই, যেমন 2/1, 3/1, 4/1, প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে একটা 1 দিয়ে দিলে তার মান কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু তাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায়। সো পূর্ণ সংখ্যারা মূলদ। তো এখন পূর্ণ সংখ্যার মধ্যে আমরা বললাম যে 3টা ক্যাটাগরি আমরা পাবো, ধনাত্মক পূর্ণ, শূন্য, আবার ঋণাত্মক পূর্ণ। এই যে ধনাত্মক পূর্ণ যারা, এদের নিয়ে আবার কিন্তু একটা গল্প আছে, যে ধনাত্মক পূর্ণ সংখ্যাদের আবার বলা হয় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার নাম কিন্তু এই লিস্টে আমাদের নেই, এই জন্য আমি উল্লেখ করে আলাদাভাবে বলে দিলাম। যে পূর্ণ সংখ্যাগুলো ধনাত্মক হয় তারা আসলে স্বাভাবিক সংখ্যা বলা হয় এদেরকে, বা ন্যাচারাল নাম্বার বলা হয়। আর ঋণাত্মক সংখ্যা আর শূন্য, এই 3 ধরনের পূর্ণ সংখ্যা আমরা মূলত পেতে পারি। আচ্ছা, এর মানে কিন্তু আবার এই না যে ধনাত্মক ঋণাত্মক শুধু পূর্ণ সংখ্যার ক্ষেত্রেই হয়। দশমিক সংখ্যার ক্ষেত্রেও কিন্তু ধনাত্মক ঋণাত্মক থাকে। আবার যেগুলো ভগ্নাংশ সংখ্যা, এদের ক্ষেত্রেও কিন্তু ধনাত্মক ঋণাত্মক থাকে। শুধু তাই না, অমূলদ সংখ্যা যারা, তাদেরও কিন্তু ধনাত্মক ঋণাত্মক থাকে। তো এখন আমরা যদি পূর্ণ সংখ্যা থেকে এবার একটু ধনাত্মক পূর্ণের দিকে যাই। ধনাত্মক পূর্ণ অর্থাৎ 0 থেকে বড় যে পূর্ণ সংখ্যা, 1 থেকে শুরু হবে, 1, 2, 3, 4, 5, 6 এই সংখ্যাগুলোকে আবার মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হলো এমন কিছু কিছু সংখ্যা যাদেরকে মাত্র 2টা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 2টা সংখ্যা কি কি? এই 2টা সংখ্যার মধ্যে একটা সংখ্যা হবে 1, ওই সংখ্যাটাকে 1 দ্বারা ভাগ করা যেতে হবে।
আর দ্বিতীয়ত কি কি, এক ব্যতীত আরও একটা সংখ্যা দিয়ে তাকে ভাগ করা যেতে হবে, সেটা হলো ওই সংখ্যা নিজে। যেমন আমরা যদি বলি 2-এর কথা, 2কে 1 দ্বারা ভাগ করা যায়, আবার 2কে 2 দ্বারাও ভাগ করা যায়, তাহলে কয়টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 2টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তেমনি 3কে 1 দ্বারাও ভাগ করা যায়, আবার 3 দ্বারাও ভাগ করা যায়। 5কে 1 দ্বারাও ভাগ করা যায়, আবার 5 দ্বারাও ভাগ করা যায়। সো আমরা বলতে পারি এখানে যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যাদেরকে 2টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এবং এই 2টা সংখ্যার মধ্যে একটা হলো 1 আর একটা হলো ওই সংখ্যা নিজে। এই কারণে কিন্তু আসলে 1 যেটা, 1 যে সংখ্যাটা, এটা আসলে মৌলিক হতে পারে না। কারণ হলো 1কে শুধুমাত্র একটা সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, সেটা হলো 1। তো আর একটা সংখ্যা কিন্তু মিসিং, আর একটা সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, এই জন্য এদেরকে মৌলিকের কাতারে রাখা হয় না। এই জন্য এখানে ধনাত্মক সংখ্যাকে মৌলিক সংখ্যা এবং 1 দুইটা আলাদা আলাদা সত্তা তৈরি হয়। এবং যৌগিক সংখ্যা হলো যাদেরকে আসলে অনেকগুলো একাধিক সংখ্যা দ্বারা, ওই যে বললাম না 1 এবং ওই সংখ্যা এ ব্যতীত আরও কয়েকটা সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করা যায়। যেমন 4কে 1 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, এবং একই সাথে 2 দিয়েও ভাগ করা যায়। এই কারণে 4 কিন্তু আর মৌলিক সংখ্যা থাকতে পারে না, ওগুলো হয়ে যায় যৌগিক সংখ্যা। আচ্ছা, এরপরে আমরা মৌলিক যৌগিকের পরে যেহেতু পূর্ণ সংখ্যার চ্যাপ্টারটা আমরা ভালোভাবে ক্লোজ করে ফেললাম, এখন আমরা আসি ভগ্নাংশে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রথম অধ্যায়ে অনেকগুলো সমস্যাই রয়েছে এই ভগ্নাংশ নিয়ে, এবং আমরা যত সামনে আগাবো তত আমরা কিন্তু আসলে ডিসকভার করব যে আমরা আসলে ভগ্নাংশকে অত ভালোভাবে জানতাম না, তো এখন যেভাবে আমরা ভগ্নাংশকে জানব। তো ভগ্নাংশের মধ্যে মূলত 2 ধরনের ভগ্নাংশ আমরা সাধারণত দেখি। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, যেটা লব বাই হর আকারে প্রকাশ করা থাকে, এই জন্যই কিন্তু ভগ্নাংশ মূলত। আবার কিছু কিছু ভগ্নাংশ আছে যেটা দশমিক আকারে প্রকাশ করা থাকে, এরা আসলে সেমভাবেই প্রকাশ করা যায়। যেমন আমরা যদি বলি 1/2, এটা একটা সাধারণ ভগ্নাংশ, কারণ এটা লব বাই হর আকারে প্রকাশ করা আছে। বাট আমি এই 1/2কে কিন্তু 0.5 এভাবেও লিখতে পারি। তো একটা সংখ্যা যদি ভগ্নাংশ হয়, সেটার 2টা রূপ থাকতে পারে, একটা হচ্ছে সাধারণ রূপ আর একটা হচ্ছে দশমিক রূপ। তো সাধারণ রূপটাকে আমরা বলছি সাধারণ ভগ্নাংশ, আর দশমিক রূপটাকে আমরা বলছি দশমিক ভগ্নাংশ। তো আমরা বুঝলাম যে 2 রকম ভগ্নাংশ এক্সিস্ট করে। এরপরে আসি আমরা সাধারণ ভগ্নাংশে। তো এটা আমরা ছোটবেলা থেকে জানি যে একটা সাধারণ ভগ্নাংশ আসলে 2 রকম হয়, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। প্রকৃত ভগ্নাংশ কি? যেখানে লবটা ছোট হয়, হরটা বড় হয়। আর এই প্রকৃত ভগ্নাংশের মান কিন্তু সবসময় 1-এর থেকে ছোট হয়। যেমন 1/2 এর মান কিন্তু 0.5, যেটা 1-এর থেকে ছোট। তো এরকম প্রকৃত ভগ্নাংশের মান 1 থেকে ছোট হয়, এবং এদের লব ছোট হয় হরের তুলনায়। এবার আসি অপ্রকৃত ভগ্নাংশ, এটা একটু তার বিপরীত, সেটা হলো এর লবটা বড় হবে এবং হরটা ছোট হবে, যে কারণে অপ্রকৃত ভগ্নাংশর মান 1 থেকে বড় হয়। তো এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা অনেক ছোটবেলায় শিখেছিলাম, 3-4 থেকে আমরা জানি যে অপ্রকৃত ভগ্নাংশকে আবার মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়। তো এই অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ আসলে এই একই জিনিসের 2টা রূপ, আর কিছুই না। তো সাধারণ ভগ্নাংশকে আমরা এই 2 ভাবে সাধারণত দেখি। এবার আমরা চলে আসি দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে। দশমিক ভগ্নাংশে কি হয় যে দশমিকের মধ্যে 2 রকম দশমিক আমরা দেখতে পাই সাধারণত। একটা হলো সসীম আর একটা হলো অসীম। তো দশমিক ভগ্নাংশকে আমরা ইনিশিয়ালি বলতে পারি 2 রকম, সসীম এবং অসীম। সসীম কারা? দশমিকের পরে ডিজিট শেষ হয়ে যায়। যেমন এখানে একটা এক্সাম্পল দিলাম 0.56। তো 0 পয়েন্ট মানে দশমিকের পরে মাত্র 2টা অঙ্ক। তো যেহেতু এখানে 2টা অঙ্কে যে শেষ, এখানে যদি 100টা অঙ্কে যেও শেষ হতো, যে দশমিকের পর 100টা অঙ্ক কিন্তু শেষ, সেক্ষেত্রে আমরা বলতাম এটা সসীম। আবার কিছু কিছু আছে যেগুলো দশমিকের উপর চলতেই থাকে। যেমন একটা এক্সাম্পল আমরা এখানে দিয়েছিলাম, দশমিকের পরে 1 1 1 1 চলতেই থাকবে। আবার এখানে √2 মান যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে সেখানেও দশমিকের পর একটার পর একটা চলতে থাকবে। তো আসলে আমরা বলতে পারি যে দশমিক 2 রকম হয়, একটা হলো সসীম আর একটা হলো অসীম। তো এখন সসীম যে দশমিকগুলা, এগুলা আমরা সহজে লব বাই হর আকারে প্রকাশ করতে পারি। খুব স্বাভাবিক ঘটনা, আমাদের ডে টু ডে লাইফে আমরা সসীম দশমিক দেখে থাকি। কিন্তু অসীম দশমিক এর আবার 2টা ক্যাটাগরি আছে, সেটা হলো একটা হচ্ছে অসীম আবৃত্ত আর একটা হচ্ছে অসীম অনাবৃত্ত। এখন আবৃত্ত অনাবৃত্ত জিনিসটা কি? অনেকে ভুল করে এটাকে আবৃত বলে ফেলে। আবৃত মানে কিন্তু ঢাকা, আর এখানে কিন্তু আবৃত না, এটা হচ্ছে আবৃত্ত। তো
তো আবৃত্ত কোথা থেকে আসলো? পুনরাবৃত্তি, যদি এই শব্দটা আমরা বারবার উচ্চারণ করি, পুনরাবৃত্তি, সেই পুনরাবৃত্তি থেকেই আমরা আবৃত্ত কথাটা পাই। আবৃত্ত মানে বারবার ফিরে আসা। তো দশমিকের পরে একই সংখ্যা যদি বারবার ফিরে আসে সেগুলো হলো আবৃত্ত দশমিক সংখ্যা। যেমন এখানে, বা আরও এরকম হতে পারে যে 0.22222, অথবা এমন হতে পারে 0.232, মানে কিছু নির্দিষ্ট সংখ্যক অঙ্ক বারবার ফিরে আসছে, এগুলো আমরা বলি আবৃত্ত দশমিক সংখ্যা। আর এরপরে আবৃত্ত দশমিক সংখ্যা যদি অসীম হয়ে যায়, আবৃত্ত দশমিক সংখ্যা অসীম তো অবশ্যই হবে, যে এটা তো আবৃত্ত বারবার ফিরে আসে, কিন্তু এই অনাবৃত্ত দশমিক সংখ্যা যদি অসীম হয়ে যায়, তখন সেই সংখ্যাটাকে কিন্তু আর লব বাই হর আকারে প্রকাশ করা যায় না। তার কোনো সূত্র নেই, যেমন এটা যায়, এটার জন্য আলাদা সূত্র আছে, আলাদা সিস্টেম আছে, কিন্তু যদি অনাবৃত্ত যেগুলো, মানে যেগুলো আবৃত্ত একই জিনিস বারবার ফিরে আসছে না কিন্তু অসীম, দশমিকের পর একটার পর একটা আসতেছে কিন্তু সেটা একই জিনিস না, এই ক্ষেত্রে ওইটাকে লব বাই হর আকারে প্রকাশ করা সম্ভব হয় না, এবং তখন এই অসীম আবৃত্ত দশমিক সংখ্যাই কিন্তু আসলে হয়ে যায় অম্লত সংখ্যা। তো এই জন্য আমরা অম্লত সংখ্যা থেকে মাত্র একটা রেখা এনে এখানে মিলিয়ে দিলাম। তো আসলে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে একটা বিস্তারিত সুন্দর ধারণা লাভ করলাম। যদি কোনো কিছু মিস হয়ে যায় তাহলে আমরা এটা একটু আবার পুনরায় টেনে দেখব, তাহলে আমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে বাস্তব সংখ্যা কি। পুনরায় আর কোনো বাস্তব সংখ্যার আমাদের ধারণা প্রয়োজন হবে না। আমি বাস্তব সংখ্যা সম্পর্কে নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে যতটুকু আছে বা যতটুকু প্রয়োজন বা তার বাইরেও বলতে পারি, আমরা কিন্তু সব এই ভিডিওতে আমরা কভার করলাম। এর পরের অংশে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কিত কিছু সমস্যা, সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব, যেগুলো পাঠ্য বই থেকেই আমরা নিয়ে এখানে আমরা সুন্দর করে বোঝার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিও।